সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর প্রতিবারের মতো আমাদের সবার সঙ্গে আছে আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। একদিকে বাণিজ্য সংকট, অন্যদিকে অর্থনৈতিক চাপ। এমন অবস্থায় একজন ব্যাংকারের উপরে আস্থা রাখল কানাডা। কানাডার ফেডারেল নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে জয় পেলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। হারিয়ে দিলেন কনজারভেটিভ পার্টির পিয়ের পলিয়েভকে। ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের একের পর এক চোখ রাঙানি পরিস্থিতি সামলাতে শেষমেশ একজন ব্যাংকারের ওপরই ভরসা করল কানাডা। এরই প্রমাণ মিলল সাধারণ নির্বাচনের ফলাফলে, যাতে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় বসেই ঘোষণা দেন আগাম নির্বাচনের। মাত্র 2 মাস পরেই পুনরুদ্ধার করলেন মসনদ। তাই জয় নিশ্চিত করেই ঘোষণা দিলেন হার না মানার। যুক্তরাষ্ট্রের সাথে কানাডার যে সম্পর্ক ছিল সেটি সমাপ্ত। বর্তমানে তাদের যে যুদ্ধ চলছে তাতে হার মানবে না কানাডা। আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। গেল ডিসেম্বরেও পতনের মুখে ছিল লিবারেলদের জনপ্রিয়তা, তবে ট্রাম্পের হুঁশিয়ারির পর থেকে উঠতে থাকে জনপ্রিয়তার পারদ। তাই জয় হয়তো অনিবার্যই ছিল সাবেক ব্যাংকার মার্ক কার্নির। সেটি আজ করেই হয়তো ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিলেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভরে। ভরাডুবির পর পদত্যাগ করেন নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং। খুব কম ব্যবধানে হলেও কানাডিয়ানদের সিদ্ধান্তে ফের মসনদে বসতে যাচ্ছে লিবারেলরা। আমরা এই দৌড় থেকে সরে আসছি, তবে আমরা সরকারকে সহায়তা করে যাব এবং কানাডার উন্নয়নে কাজ অব্যাহত রাখব। সোমবার শুরু হয় মূল ভোটাভুটি, তবে এর আগেই আগাম ভোট দেন রেকর্ড সংখ্যক 73 লাখ ভোটার। দেখছিলাম কানাডার ফেডারেল নির্বাচনের খবর। এই নির্বাচন সম্পর্কে আরও কিছু তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক স্বাগত আলী সাগর। চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ বনাঙ্কুর। গত 28 এপ্রিল অনুষ্ঠিত কানাডার জাতীয় নির্বাচনে বিজয়ী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর প্রক্রিয়া শুরু করেছে। শপথ অনুষ্ঠান কবে হবে সেটি এখনও নির্ধারিত হয়নি, তবে আগামী 12 মে মার্ক কার্নি তার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে তার মন্ত্রিসভায় অপেক্ষাকৃত নতুন মুখ জায়গা পাবে। তিনি জানিয়েছেন তার পূর্ববর্তী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদাঙ্ক অনুসরণ করে তিনিও তার ক্যাবিনেটে সমান সংখ্যক নারী এবং পুরুষ সদস্য অন্তর্ভুক্ত করবেন। আগামী 26 মে সংসদের প্রথম অধিবেশন ডাকা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এবারে সংসদের প্রথম অধিবেশনে থ্রন স্পিচ দেবেন কিং চার্লস। সে সময় তিনি কানাডা সফরে থাকবেন বলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইতিমধ্যে জানিয়েছেন। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে কানাডার সংসদীয় নিয়ম অনুসারে সংসদের প্রথম অধিবেশনে থ্রন স্পিচ দেওয়া হয়, যেই স্পিচে সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ডের বিবরণ উল্লেখ করা থাকে এবং সেই স্পিচ নিয়ে সংসদে বিতর্ক হয় এবং সেটিকে সংসদে অনুমোদিত হতে হয়। বলে রাখা ভালো যে লিবারেল পার্টি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তার 3টি আসন কম আছে। 169টি আসনে বিজয়ী হয়েছে লিবারেল পার্টি। ফলে থ্রন স্পিচ সহ যে কোনো ধরনের বিল এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদে অনুমোদনের জন্য লিবারেল পার্টিকে অন্য কোনো দলের মুখাপেক্ষি হতে হবে। মার্ক কার্নি জানিয়েছেন তিনি সকল রাজনৈতিক দলের সঙ্গেই কথা বলেছেন। কোনো একক রাজনৈতিক দলের সঙ্গে কোনো ধরনের চুক্তি কিংবা সমঝোতায় তিনি যাবেন না। তিনি আশা করছেন সকল রাজনৈতিক দলই তাকে সমর্থন করবে। ইতিমধ্যে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির যে নেতা পিয়েরে পলিয়েভ, তিনি তার নিজের আসনটিও হারিয়েছেন। ফলে তিনি সংসদে বিরোধী দলীয় নেতা হিসাবে এসে বসতে পারবেন কিনা সেটি নিয়ে একটি সংশয় দেখা দিয়েছিল, এই কারণে যে যেহেতু তিনি সংসদ সদস্য নন, ফলে তিনি তার পার্লামেন্টে আসতে পারবেন না। ইতিমধ্যে তার দলের একজন সদস্য ঘোষণা দিয়েছেন যে তিনি শপথ অনুষ্ঠানের পরপরই পদত্যাগ করবেন এবং সেই আসনে পিয়েরে পলিয়েভ বাই ইলেকশন করে বিজয়ী হয়ে সংসদে আসবেন। প্রধানমন্ত্রী মার্ক কার্নি পিয়েরে পলিয়েভকে ফোন করে তার সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে যখনই কনজারভেটিভ পার্টি চাইবে তিনি দ্রুত উপনির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে পিয়েরে পলিয়েভ স্বল্পতম সময়ের মধ্যেই সংসদে ফিরে আসতে পারে। জানা গেছে যে ফল অধিবেশনের আগে
পিয়েরে পোলিয়াবের পক্ষে হয়তো সংসদে ফিরে আসা সম্ভব হবে না। অর্থাৎ 15ই সেপ্টেম্বর পিয়েরে পোলিয়াব প্রধান বিরোধী দলীয় নেতা হিসাবে হাউস অব কমন্সের অধিবেশনে অংশগ্রহণ করবেন। মার্ক কার্নি ইতিমধ্যে তার অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মকাণ্ডের কথাও জানিয়েছেন। তার মধ্যে তার প্রথম কাজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতামূলক বৈঠক করা। দর্শক, আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে কানাডার সঙ্গে এক ধরনের একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল। মার্ক কার্নি নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেছেন, ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং পরবর্তীতে তাকে টেলিফোন করে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মঙ্গলবার মার্ক কার্নি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। মার্ক কার্নি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব কানাডার স্বার্থ সেখান থেকে যাতে সম্পূর্ণভাবে তিনি আদায় করে নিয়ে আসতে পারেন। এর বাইরে নাগরিকদের জীবনযাত্রার মান সহনশীল করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আর টিকে তিনি অগ্রাধিকার হিসাবে দেখছেন। আর ইমিগ্রেশনের ব্যাপারে তিনি জানিয়েছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ফরেন ওয়ার্কার কমিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত আগের সরকার লিবারেল পার্টির জাস্টিন ট্রুডোর ক্যাবিনেট যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, তিনিও তার মতো করে সেই সংকোচনমূলক নীতি অনুসরণ করে যাবেন। শওকত আলী সাগর, আপনাকে অনেক ধন্যবাদ কানাডার ফেডারেল নির্বাচনের আপডেট আমাদের জানানোর জন্য। দর্শক, এ পর্যায়ে কানাডার রিয়েল এস্টেটের হালচাল জানতে চলে যাচ্ছি রিয়েলটর আশরাফ সিদ্দিকের কাছে। কানাডার বাড়িঘরের হালচাল নিয়ে আমি আশরাফ সিদ্দিক আছি আপনাদের সাথে। আজকের মতো প্রতি সপ্তাহে আমি আপনাদের সাথে হাজির হব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে, অবশ্যই বাড়িঘর সম্পর্কিত। এই যে ধরুন কিভাবে বাড়িঘর আপনি কেনা বেচা করবেন, কী কী জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি ইন্সপেকশন করার সময় কী কী জিনিস খেয়াল রাখবেন, বা ধরেন যে বাড়িঘরে ইন্স্যুরেন্সের সময় কী দরকার হতে পারে, আপনি রেনোভেশন কী কী জিনিস নিয়ে করবেন, কী কী জিনিস প্রয়োজন নেই, এরকমের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব প্রতি সপ্তাহে আমি আশরাফ সিদ্দিক। চলুন মজার কিছু তথ্য শেয়ার করি আপনাদের সাথে। জানেন তো, কানাডাতে যখন একজন ইমিগ্রেন্ট প্রথম আসেন, তার প্রথম যে স্বপ্নটা থাকে তা হচ্ছে একটি বাড়ির গর্বিত মালিক হওয়া। এবং সে কারণেই কানাডার আবাসন সেক্টর একটি অত্যন্ত, এখানকার ইকোনমির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। প্রতি বছর জিডিপিতে প্রায় 15% কন্ট্রিবিউশন থাকে হচ্ছে কানাডার রিয়েল এস্টেট সেক্টর থেকে। শুধুমাত্র গত এক বছরে কানাডাতে বাড়ি বিক্রি হয়েছে, বেচাকেনা হয়েছে প্রায় 500,000, যা ছিল তার আগের বছর 2023 থেকে প্রায় 5.2% বেশি। চলুন দেখি এখন কি অবস্থা। গত মার্চ মাসে কানাডাতে নতুন বাড়ি এসেছে 17,000 বিক্রির জন্য, কিন্তু বিক্রি হয়েছে কত জানেন? মাত্র 6,000। যে কারণে আমরা দেখছি বায়ারদের হাতে অনেক বেশি বার্গেনিং পাওয়ার এখন, এবং প্রতিটি বাড়ি এখন বিক্রি করতে সময় লাগছে প্রায় 24 দিন, যেটা তার আগের বছরের ঠিক এ সময়ের তুলনায় কমপক্ষে 4 থেকে 6 দিন বেশি সময় লাগছে এই সময় একটি বাড়ি বিক্রি করতে। তো যারা আপনারা চিন্তা করছেন যে না, আমি একটু দরদাম করে ভালো মতো নেগোশিয়েট করে একটি বাড়ি কিনতে চাই, এখন কিন্তু সময়টা মন্দ না, প্রচুর ইনভেন্টরি অ্যাভেলেবল, আপনি চাইলে যে কোনো সময় কিনে ফেলতে পারেন। অনেক তো তথ্য হলো, চলুন আপনাদেরকে মজার একটি প্রশ্ন করি। স্ক্রিনে আপনারা একটি বাড়ির ছবি দেখতে পারবেন। এইটা হচ্ছে ডুরহাম রিজিয়নে অবস্থিত একটি বাংলো প্যাটার্নের বাসা, প্রায় 1 একর জায়গার উপর এই বাসাটা অবস্থিত। এর 3টি বেডরুম রয়েছে, 2টি ওয়াশরুম রয়েছে। আচ্ছা বলুন তো, এই বাড়িটি ঠিক কী ধরনের মূল্যে বিক্রি হতে পারে? যে সবচেয়ে কাছাকাছি অনুমান করতে পারবেন তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। স্ক্রিনে একটি ইমেল দেওয়া আছে, আপনি পাঠিয়ে দিন আপনার যে গেস নাম্বার, সেটি সবচেয়ে কাছাকাছি যিনি যেতে পারবেন তাকে আমরা স্টুডিওতে ডাকবো, অথবা তাকে আমরা পৌঁছে দেব আমাদের একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আশরাফ সিদ্দিক, আপনাকে অনেক ধন্যবাদ কানাডার রিয়েল এস্টেটের বর্তমান খবরাখবর আমাদের জানানোর জন্য। এই পর্যায়ে জেনে নেব গত 7 দিনে বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত কিছু খবর। চলতি সপ্তাহের অন্যতম আলোচিত সংবাদের একটি ছিল আবরার ফাহাদের রায় ঘিরে।
2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। এই মামলার তদন্ত শেষে 2019 সালের 13 নভেম্বর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ সপ্তাহেই সেই আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় হাতে পায় চ্যানেল 24। গেল 16 মার্চ বিচারিক আদালতের রায়ে 20 আসামিকে মৃত্যুদণ্ড এবং 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটাই বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেদিনের রায় ঘোষণা করেন। তবে সপ্তাহটিতে ছিল দুঃসংবাদও। রোদ বৃষ্টির খেয়ালি আচরণে এবার মৌসুম শুরুর আগেই চোখ রাঙাতে শুরু করে ডেঙ্গু। মহাখালী DNCC হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চলতি সপ্তাহেও রোগী ভর্তি ছিলেন 27 জন। লক্ষণ আগের মতোই, জ্বর হলেই তাই পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের। জ্বর হয়েছে, বমি হয়েছে, মাথা ব্যথা, এরপরে মুখে দিয়ে রক্ত গেছে, অনেক সিরিয়াস অবস্থা হয়েছে। সরকার যদি মশারা মারানোর ব্যবস্থা করতো তাহলে তো আমার ছেলে হাসপাতালে শুয়ে থাকতো না। আমি গরিব মানুষ। 2-1 দিন রাস্তায় মাঝে মধ্যে ময়লা পড়ে থাকে, লোকেশন নেয় না। আমি কখনো দেখিনি যে দোয়াশ ছিটিয়ে দিতে বা স্প্রে করে যেতে। প্রথম 3 দিনের মধ্যে যদি জ্বর হয় তাহলে NS1 যে টেস্টটি আছে এটা করে ফেলা যায়। আর যদি দেখা যায় জ্বর 5 থেকে 6 দিন, তাহলে আমরা অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে ডেঙ্গু জ্বর আইডেন্টিফাই করতে পারি। আমরা আর্মির সাথে আলাপ করেছি, তারা বললো যে আমরা এই পুরো কাজটা করব। দ্যাট মিনস ট্রেনিংটা তারা ঠিকমতো দিচ্ছে কিনা, যাদেরকে দিচ্ছে এবং তাদেরকে তাদেরই মেনটেন করতে হবে, এটা আমাদের একটা বড় কন্ডিশন। হসপিটালের পুরো পেরিফেরিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশারি দেওয়া এবং তাদের নিজস্ব ডেঙ্গু ইউনিটগুলো রেডি করা। আমাদের একটি ডেডিকেটেড ডেঙ্গি হসপিটাল আছে, কিন্তু প্রত্যেকটি জায়গায় ডেঙ্গি ইউনিটকে আমরা রেডি করার জন্য আমরা তাদের সাথে আগাম বসেছি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায় মার্চে 336 জন থেকে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 633-এ। এ সময় মৃতের সংখ্যাও হয়েছে দ্বিগুণ। 2 সিটি কর্পোরেশন কখনোই সতর্ক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আশঙ্কা এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। এই তাপমাত্রা ডেঙ্গু মশা প্রজনন এবং আমাদের যে ডেঙ্গু রোগ বিস্তার, এই দুটোর জন্য অনুকূল একটা পরিবেশ। আমাদের সিটি কর্পোরেশন দুটো এই উদ্যোগ নেয় যে যেখানেই পানি জমে আছে এই কন্টেনারগুলো অপসারণ করা, তাহলে একটা বড় কাজ হবে। মে মাসে যথেষ্ট উদ্যোগ নেব যাতে করে এডিস মশা প্রজননের কোনো জায়গা না থাকে, তাহলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো। চলতি সপ্তাহে পালিত হলো মে দিবস। এদিন শ্রমিক দলের সমাবেশ ঘিরে ঢল নামিয়ে বিএনপি নেতাকর্মীদের। শুধু তো ঢাকারই নন, কর্মসূচিতে অংশ নিতে দলে দলে আসেন দূর দূরান্তের কর্মীরাও, যাদের কণ্ঠে শ্রমিকের অধিকারের কথা যেমন আছে, তেমনি উঠে এসেছে নির্বাচনী ভাবনাও। ন্যায্য মজুরি, 8 ঘন্টা শ্রম, এটা যাতে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়, নির্বাচন করে ক্ষমতায় আসতে পারে, সেগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক হাত নিলেন ছাত্রদের। বলেন বিএনপির 17 বছরের আন্দোলনের ফল ভোগ করছেন তারা। এ সময় মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে পাশ কাটানোর চেষ্টা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দেন শীর্ষ নেতারা। নির্বাচনের মধ্য দিয়েই বিএনপিকে মোকাবেলা করার আহ্বান জানান তারা। যেই করিডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না, শুধুমাত্র ক্ষতি হবে, এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান, তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা পেতে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কিনা। দর্শক, কানাডা ডায়েরির এই সপ্তাহের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।